ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি। তাহলে চলুন দেখা যাক আজকের বিষয়বস্তু। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা আগে অঙ্কটা পড়ে নেই। কি করতে হবে আমাদের? একজন হানাফি মুসলমান ১/১/১৯৯০ সালে তার স্ত্রী, মাতা, এক কন্যা ও এক পুত্রের কন্যা এবং এক সহোদর ভাই রেখে মারা যান। ক এর ত্যায্য সম্পত্তি শরিয়া আইন ও ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক বন্টন করো এবং তোমার বন্টনের সমর্থনের যুক্তি ও নীতি ব্যাখ্যা করো। এই অঙ্কটা আমরা এই বন্টনটা আমরা কিভাবে করব সেটা আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। ধরি এই ব্যক্তিটার আমরা নাম দিলাম ক। এখন ক মারা গেল। ক মারা যাওয়ার পরে তার সম্পত্তিতে কারা কারা ওয়ারিশ হলো এখানে এটা আমি দেখাচ্ছি। এর মধ্যে প্রথমে যেই নামগুলো আমরা পেয়েছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? স্ত্রী আছে, তার স্ত্রী, তারপরে মাতা, তারপরে আছে তার এক কন্যা, তারপরে এক পুত্রের কন্যা, তার মানে পুত্র মারা গেছে, তার কন্যা আছে, এক পুত্র কন্যা, এক পুত্রের কন্যা, আর আছে কে? সহোদর ভাই, সহোদর ভাই, এরা জীবিত আছে এই কয়ের। তাহলে কয়ের সম্পত্তিতে তারা কিভাবে, কার সম্পত্তি কিভাবে বন্টন হবে সেটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমরা আরেকটা পৃষ্ঠায় যাচ্ছি। এই পৃষ্ঠায় আমি বন্টনটা দেখাচ্ছি, বন্টনটা কিভাবে হবে তাদের মধ্যে বন্টন। মাতা পাবে 6/1 অংশ। স্ত্রী পাবে 8/1 অংশ। এগুলা কোরআনিক অংশীদার, তার মানে এগুলো শরিয়া ভিত্তিতে আমরা জানি যে এই অংশ তারা পায়। এবং যেহেতু সন্তান বর্তমান আছে, উত্তরাধিকার আছে, বংশধর আছে, এই বংশধর থাকার কারণে স্ত্রী 8/1 অংশ পাবে। যদি তার বংশ না থাকে, ছেলে মেয়ে যদি কেউ না থাকে, তাহলে সে 4/1 অংশ পায় স্ত্রী। এক কন্যা পাবে 2/1 অংশ। একমাত্র কন্যা বলে কিন্তু 2/1 অংশ পাইল। আর যদি একাধিক কন্যা থাকতো তাহলে 3/2 অংশ করে পাইত। তাহলে যেহেতু এক কন্যা, তাহলে অর্ধেক অংশ এক কন্যা পাবে। আর পুত্রের কন্যা পাবে
পুত্রের কন্যা যেহেতু হানাফি আইনে মৃত ব্যক্তির একমাত্র কন্যা সঙ্গে থাকলে এবং পুত্রের কন্যা থাকলে সেক্ষেত্রে পুত্রের কন্যা 6/1 পায়। তাহলে এক পুত্রের কন্যা পাবে 6/1। আর ভাই যেহেতু আছে, সহোদর ভাই অবশিষ্ট ভোগী সে। এগুলা দেওয়ার পরে যেটা থাকবে সেটা পাবে। যদি সম্পত্তি থাকে তাহলে সে পাবে, তা নাহলে পাবে না। তাহলে লিখলাম অবশিষ্ট ভোগী। তাহলে আমরা দেখি যে প্রত্যেকের অংশটা আমরা ভাগ করে দিলাম। যেমন আমি পূর্ববর্তী যাই, সেখানে মাতা পাবে, স্ত্রী পাবে 8/1, মাতা পাবে 6/1, স্ত্রী পাবে 8/1, এক কন্যা পাবে অর্ধেক মানে 2/1, পুত্রের কন্যা পাবে 6/1, সহোদর ভাই পাবে অবশিষ্ট ভোগী। তাহলে আমরা এগুলো সব যোগ করি, দেখি কত অংশ মোট দেওয়া হলো। 6/1 যোগ 8/1 যোগ 2/1 যোগ 6/1। আপনারা একটু মিলিয়ে নেন, আমি আবার ব্যাকে দিচ্ছি। এই 6/1, 8/1, 2/1, 6/1 এইটাই গেল। 6/1, 8/1, 2/1, 6/1। এইটা যোগ করে আমরা কত পাই দেখেন। আমরা এটা লসাগু করছি। 24 4 6 24, 4/1 4। এই অঙ্কটা নিয়মটা জানেন কিভাবে ভগ্নাংশে যোগ করতে হয়। 8/1 8 3 8 24, 3/1 3, 12 দ্বিগুণে 24, 12/1 12, 4 6 24, 4/1 4। এটা লসাগু করে এই নিয়মটা ভগ্নাংশে যোগ করতে হয়। তাহলে মোট কত পেলাম? 24/23। এই অংশটা সবাই পেল, বুঝতে পেরেছেন? এখন বাকি অংশ কত থাকলো? সহোদর ভাই যেটা পাবে, তাহলে সহোদর ভাই পায়। সহোদর ভাই বলেছিলাম যে অবশিষ্ট ভোগী, তাহলে সহোদর ভাই পাবে সমস্ত অংশ ধরি 1 বিয়োগ কত দিব আমি? এই 24/23 আমি বিয়োগ দিই। 24/23। তাহলে কতটুকু পাবে সে? সমান সমান আমরা বিয়োগ করি। 24 লসাগু, 24/1 24 বিয়োগ 24/1 24, 1 দিয়ে 23কে পূরণ দিলে 23 সমান সমান 24/1। এটা কে পেল? সহোদর ভাই পেল। এখন আমরা সব অংশীদারের যেটা হর আছে, হরটা আমরা সমান করে দেই। হর এখানে 24 আছে একজনের, বাকিগুলা বিভিন্ন রকম আছে। সবগুলা হরকে আমরা একসাথে করে দিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমরা সবগুলা হরকে 24 বানাই। এটা করতে হলে দেখেন 6/1 মাতা যেটা পায়, এটাকে 24 যদি হর করতে যাই তাহলে কত দিয়ে পূরণ করতে হবে? 4 দিয়ে। 4 6 24। তাহলে উপরেও কিন্তু আবার 4 দিয়ে পূরণ করতে হবে। 1 পূরণ 4। তাহলে কত হলো? 4 6 24/4। এটা মাতা। 8/1 এটাকে আমি 24 হর করছি। 8/1 3 8 24, তাই না? তাহলে 3 পূরণ 8,
আর উপরও আমাকে 3 দিয়ে পূরণ করতে হবে, 3 পূরণ 1 বা 1 পূরণ 3, যেটাই লেখেন সেম। তাহলে 24/3, এটা কে পাবে? স্ত্রী পাবে। কন্যা কতটুক পাবে? কন্যা পাবে 2/1। তাহলে 2/1 কন্যা, এটাকে যদি আমি 24 নিচে আনি, হর যদি 24 করি, তাহলে কত হবে? 12 2 24, 12 পূরণ 2। আর উপরেও 1 পূরণ 12, হর এবং লব দুটাকে একইভাবে একই সংখ্যা দিয়ে আমি গুণ করব। তাহলে 12 2 24 নিচে, আর উপরে হচ্ছে 12। এটা কে পাবে? কন্যা। আর এক মৃত পুত্রের কন্যা 6/1 পাবে। তাহলে মৃত পুত্রের কন্যা 6/1, এটা আমরা অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছি। 6/1, এটাকেও যদি আমি 24 হর করি, তাহলে 4 6 24, 4 পূরণ 6, উপরে পূরণ দিতে হবে 4 পূরণ 1 সমান সমান 24/4 অংশ। এটা কে পাবে? এটা পাবে মৃত পুত্রের কন্যা। মৃত পুত্রের কন্যা সংক্ষেপে লিখলাম। আর এক সহোদর ভাই, আমরা যে বলেছিলাম যে অবশিষ্ট ভোগী, আমরা বিয়োগ করে দেখলাম যে অবশিষ্ট থাকে 24/1 অংশ। তাহলে 24/1 অংশ, এখানে 24/1 অংশ সহোদর ভাই। সহোদর ভাই। এখন আমরা এভাবে সম্পত্তিকে সাজাইলাম। আমরা একটু প্রমাণ দেখি যে ঠিক আছে কি না। প্রমাণের জন্য আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি সম্পত্তি কে কতটুকু পাবে। সম্পত্তি এখন যদি 5 একর হয়, 5 একর পূরণ 24/4, 5 একর পূরণ, এখানে আগে আসেন, 5 একর পূরণ 24/4, 5 একর পূরণ 24/3, 5 একর পূরণ 24/12, 5 একর পূরণ 24, এরকম। বা মনে করেন 20% আছে, 20%, 20 পূরণ 24/4, 20 পূরণ 24/4, 20 পূরণ 24/3, 20 পূরণ 24/12, এইভাবে পূরণ করার পর কত শতাংশ আসে কাটাকাটি করলে সে শতাংশটা প্রত্যেকে চলে আসবে। এখন কথা হচ্ছে, আমরা যে সম্পত্তিটা বন্টন করলাম এটা ঠিক আছে কিনা, এটা কিন্তু যাচাই করার বিষয় আছে। যাচাই করতে হলে কীভাবে করতে? প্রত্যেকটা সম্পত্তি যোগ করার পর যদি 1 আসে যোগফল, তাহলে মনে করবেন আপনার সম্পত্তি বাটোয়ারাটা ঠিক আছে। আর যদি 1-এর কম বেশি হয়, তাহলে মনে করবেন যে সম্পত্তি বাটোয়ারাটা ঠিক হয় নাই। এখানে রাদের নিয়ম আসতে হবে বা আউলের নিয়মে আসতে হবে। বেশি হলে কম হলে সিস্টেম আছে এটাকে ঠিক করার। তাহলে আমরা এখন যোগ করে দেখি। আমরা সম্পত্তিটা পেয়েছি 6-এর 1 যোগ 8-এর 1 যোগ 2-এর 1, আবার যোগ 6-এর 1, আবার যোগ 24-এর 1। সমস্তগুলার লসাগু কত হবে বলতে পারেন? 24ই হবে। একটু করে দেখেন, 24 হয় লসাগু। তাহলে 24 হলে প্রত্যেকটা আপনি ভাগ করেন 6 দিয়ে 24কে, 4 6 24, আর উপরে পূরণ দিই সেই 4কে, 4-একে 4, যোগ একইভাবে 3 পাই আমরা, যোগ 12 যোগ 4 যোগ 1। তাহলে 24/1 কত আসছে? 4 3 7 8, 8 4 12, 12। তারপরে এখানে আছে, এখানে 12 আছে। তাহলে 4 3 7, 7 এটা 12, 7 আর 12 যোগ করার পরে 19, 19 আর 4 23, 23 আর 1 24। তাহলে 24/24। তাহলে যেহেতু 24/24 হলো, তাহলে সমান সমান 1, কাটাকাটি করলে 1 হয়ে যায়। তাহলে প্রমাণিত আমাদের সম্পত্তি বন্টন ঠিক আছে। এখন আমরা কিভাবে এটা 1961 সালের মুসলিম
পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে বন্টন করব, সেটা আমরা সেই নিয়মটা দেখব, সেই অঙ্কটা দেখব। সেটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন অনুসারে কিভাবে বন্টন হবে এই সম্পত্তিটা। আমরা এখন দেখব যে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে কিভাবে সম্পত্তিটা বন্টিত হবে। আচ্ছা, মুসলিম পারিবারিক আইন 1961 অনুসারে মাতা পাবে 6/1। এটা কোরআনিক অংশ, 6/1 অংশ। স্ত্রী পাবে 8/1 অংশ। এটাও কোরআনিক অংশীদার, এবং যেহেতু সন্তান আছে, বংশধর থাকলে 8/1, বংশধর না থাকলে 4/1 পাবে অংশ। এক কন্যা, যেহেতু একমাত্র কন্যা, সে অবশিষ্ট ভোগী হবে। এক কন্যা কি হবে? অবশিষ্ট ভোগী। অবশিষ্ট ভোগী। পুত্রের কন্যা, সেও অবশিষ্ট ভোগী। পুত্রের কন্যা অবশিষ্ট ভোগী। সহোদর ভাই, বঞ্চিত হবে, কারণ তার মৃত ব্যক্তির সন্তান আছে, বংশধর আছে, এই জন্য সহোদর ভাই বঞ্চিত হবে। এটা হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে। সুতরাং আমরা দেখি যে মাতা আর স্ত্রী কতটুকু পাবে, তারপর অবশিষ্ট ভোগীরা কতটুকু পাবে। পরবর্তী পৃষ্ঠায় আমি দেখাচ্ছি। মাতা এবং স্ত্রী একত্রে পাবে, মাতা প্লাস স্ত্রী পাবে কতটুকু? মাতা পাবে 6/1 যোগ স্ত্রী পাবে 8/1, সমান সমান 24/4, 4×6 = 24, 4 আর 3×8 = 24, 3, 24/7, 24/7 অংশ এরা দুজনে পাবে। কে? মাতা এবং স্ত্রী। অবশিষ্ট রইল কতটুকু, সেটা অবশিষ্ট ভোগীরা পাবে। অবশিষ্ট রইল এই অংশটা 24/7 অংশ আমি বিয়োগ দিই। মোট সম্পত্তি মনে করি 1 বিয়োগ 24/7 অংশ। তাহলে বিয়োগটা কিভাবে করব? 24 হচ্ছে লসাগু, 24 × 1 = 24 বিয়োগ এই 24 দ্বারা 24 ভাগ দিলে 1, 7 থেকে 7 সমান সমান 24/17। যদি 24 থেকে 7 বিয়োগ দেই তাহলে 17 অংশ। এটা কে পাবে? এই অংশটা পাবে, 24/17 অংশ পাবে যে দুজন। আমি আগের পৃষ্ঠায় যাই। এই যে অবশিষ্ট ভোগী কে? এক কন্যা এবং পুত্রের কন্যা, দুজনে অবশিষ্ট ভোগী। তাহলে এই অবশিষ্ট ভোগী মানে এই 24/17 অংশ এই দুজনে পাবে। এখানে একটা কথা বলি নেই, 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 4 ধারায় সেকশন 4-এ বলা আছে
যে এই প্রতিনিধিত্ব যে নীতিটা এটা স্বীকৃত। প্রতিনিধিত্ব স্বীকৃত মানে কি? প্রতিনিধিত্ব হচ্ছে যে ওই যে পিতা জীবিত থাকা অবস্থায় যদি পুত্র মারা যায়, সেই পুত্রের যদি কোনো বংশধর থাকে, তাহলে সেই পুত্রের বংশধরগণ, ছেলে বা মেয়ে, তার পিতা জীবিত থাকলে যে অংশ পেত, উক্ত কন্যা সেই অংশই পাবে বা পুত্র সেই অংশ পাবে। তাহলে যেহেতু তার পিতা জীবিত নাই সেই কন্যা, তাহলে সেই কন্যা অবশ্যই তার পিতা যতটুকু পেত ঠিক তত পরিমাণ সে পাবে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে পুত্র আর কন্যার যে অংশ আনুপাতিক হারটা সেটা কত। আমরা একটু ব্যাকে যাই, এখানে কে কে বাকি আছে দেখেন। এক কন্যা বাকি আছে, আর পুত্রের কন্যা এক কন্যা তো সে পাবে, কন্যার যতটুকু পাওয়ার অবশিষ্ট ভোগী হিসাবে সে পাবে। যদি তার কোনো ভাই না থাকতো, কোনো অবশিষ্ট ভোগী না থাকতো, তাহলে কিন্তু সে 2/1 অংশ পেত। যেহেতু আবার পুত্রের কন্যা আছে, যেহেতু পুত্রের কন্যা, তার মানে এই কন্যা প্রতিনিধিত্ব করছে তার বাবাকে। তার বাবা যতটুক পেত সে কন্যা কিন্তু ততটুক পাবে। তাহলে বাবা কতটুক পায়? বাবা মানে কি? এই কন্যা এবং এই পুত্র, এখানে পুত্র ধরতে হবে, যে পুত্রের কন্যা যা পায় ঠিক পুত্র যা পেত পুত্রের কন্যা তাই পাবে। তাহলে মনে মনে আমরা ধরি এটা পুত্র। তাহলে এক কন্যার এক পুত্র যেহেতু আছে, এই দুজনে কিন্তু অবশিষ্ট ভোগী। তাহলে পুত্র এবং কন্যার আনুপাতিক হারটা হচ্ছে 2:1। তাহলে আমরা জানি কি পুত্র ইস্টু কন্যা, পুত্র ইস্টু কন্যা সমান সমান 2:1। পুত্র 2 ভাগ পেলে কন্যা 1 ভাগ পাবে, এইটা হচ্ছে আনুপাতিক হার। তাহলে আমরা অঙ্কের মাধ্যমে এটা যদি করি তাহলে কিভাবে করব দেখেন, এভাবে করবেন। এক কন্যা সমান সমান কয় অংশ? 1 অংশ। তাহলে পুত্রের কন্যা সে পিতাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, পুত্রের কন্যা। তাহলে পুত্র তো 2 পেত, তাহলে এখানে আমরা 2 ধরব। পুত্রের কন্যা এখানে 2 অংশ, যেহেতু পিতার অংশটা সে পাচ্ছে। তাহলে মোট কয় অংশ পাচ্ছে তারা দুজন মিলে? মোট 3 অংশ, তাই না? 3 অংশ, মোট 3 অংশ। তাহলে কন্যা কতটুকু পাবে সম্পত্তির? কন্যা পাবে, এক কন্যা পাবে, এক কন্যা পাবে সমান সমান মোট হচ্ছে 3, তার অংশ কতটুকু? 1, তাহলে 3/1 অংশ। আর পুত্র পাবে এক মৃত পুত্রের কন্যা, পুত্রের অংশটাই পাবে। এক মৃত পুত্রের কন্যা, মৃত পুত্রের কন্যা, সংক্ষেপে লিখলাম। মৃত পুত্রের কন্যা কতটুকু পাবে? এই 3/2 কত? এই 2 অংশ, 3/2। আচ্ছা, যেহেতু পিতার প্রতিনিধিত্ব সে করতেছে এই কন্যা, পিতা যতটুকু পেত এই কন্যা ততটুকুই পাবে, এটাই প্রতিনিধিত্বর নীতি। তাহলে আমরা এখন এই যে 2টা অংশ, এই 2টা অংশ অবশিষ্টর থেকে কিন্তু এই অংশটা পাচ্ছে তারা, তাই না? অবশিষ্ট ভোগী যেহেতু তারা দুজন, তাহলে আমাদের আবার ফিরে যেতে হবে। অবশিষ্ট কতটুকু ছিল? এই যে অবশিষ্ট ছিল 24/17। এই 24/17-র 3/1 অংশ পাবে কন্যা, আর 3/2 অংশ পাবে মৃত পুত্রের কন্যা। বুঝতে পেরেছেন? তাহলে আমরা অঙ্কটা করে নেই। এক কন্যা পাবে
এখন সম্পত্তিতে চলে যাচ্ছি। অবশিষ্ট ভোগী হিসাবে সে কতটুকু পাচ্ছে, অংশটা তো আমরা বের করলাম। 24/17, এটা কিন্তু অবশিষ্ট ছিল সম্পত্তিটা স্ত্রী এবং মাতাকে দেওয়ার পরে। তাহলে 1 কন্যা পাবে অবশিষ্ট ভোগীর কত অংশ? এর 3/1 অংশ। কেন 3/1 অংশ? এই যে দেখেন এখানে, এই যে 1 কন্যা পাবে 3/1 অংশ, এটা একদম মিলে গেছে, লেখাটা বোঝা যাচ্ছে না। এটা 3/1 অংশ, আর মৃত পুত্রের কন্যা পাবে 3/2 অংশ। আচ্ছা, তাহলে 3/1 অংশ পাচ্ছে 1 কন্যা। তাহলে কত আসছে দেখুন, আমরা যদি কাটাকাটি করি, এখানে কাটাকাটি যাচ্ছে না, সুতরাং 3×24 72, আর 17কে 17 অংশ, 72/17 অংশ পাচ্ছে 1 কন্যা। আর 1 মৃত পুত্রের কন্যা পাচ্ছে, মৃত পুত্রের কন্যা পাবে ঠিক একইভাবে 24/17, এটা অবশিষ্ট ছিল, তারা অবশিষ্ট ভোগী হিসাবে মৃত পুত্রের কন্যা পাচ্ছে এখানে কত একটু দেখে নেই। দেখেন এই যে 3/2, মৃত পুত্রের কন্যা পাচ্ছে 3/2, তাহলে এর 3/2। তাহলে আমরা একটু দেখি কাটাকাটি যায় কি না। এখানে কাটাকাটি যায় না, আমরা 72 যেহেতু এটা নিচে আছে, হর আছে, এটাও আমরা 72 করার চেষ্টা করব। তাহলে আমাদের 24, 3×24 72, আর উপরে হচ্ছে 17 দ্বিগুণে 34। এই দুইটা অংশ দুজনে পাচ্ছে। এখন আমরা সবার সম্পত্তি যোগ করে দেখি এক হয় কি না। সবার সম্পত্তি আমরা যোগ করি, এবং একটা জিনিস খেয়াল করবেন যে আমরা কিন্তু 72কে হর করে দিব, 72কে হর করে দিব সবগুলা, তাহলে আমরা যোগ করতে সুবিধা হবে। তাহলে দেখি আমাদের মাতা কতটুকু পায়। 6/1। কীভাবে? এই যে দেখেন, আপনাদের একটু মনে করিয়ে দেই। এই যে মাতা 6/1 আর স্ত্রী 8/1। তাহলে এই দুইটা অংশকে আমরা 72 নিচে দিয়ে দেই, মানে হর 72 করতে হবে। তাহলে 6/1কে যদি আমরা 72 করি, তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখেন, 6 পূরণ 12, 6×12 72, আর উপরে এমনি 12 দিয়ে আমাদের পূরণ দিতে হবে। উপরে নিচে 12 দিয়ে পূরণ দিলে কোনো কিছু আসে যায় না, কিন্তু আমাদের 72 আমরা হর পাব। 72/12, এটা কে পেল অংশ? এই অংশটা পেল মাতা। এরপরে স্ত্রী পাবে 8/1, 8/1। তার মানে আমরা এটা 72 নিচে করি, 8 নং 72, 8 পূরণ 9, আর উপরে ঠিক একইভাবে 1 পূরণ 9 দিব। তাহলে কত আসতেছে? 8 নং 72 নিচে, আর উপরে হচ্ছে 9, লব হচ্ছে 9 অংশ। এই অংশটা কে পাচ্ছে? এই অংশটা স্ত্রী পাচ্ছে। আচ্ছা, এখন 1 কন্যা পাবে কত? 72/17। কিভাবে? এটা তো আমরা আগেই করেছি। এই যে 72/17, 1 কন্যা পাবে। এই যে 1 কন্যা পাবে 72/17, আর মৃত পুত্রের কন্যাও পাবে 72/34। তাহলে আমরা দুইটা একসাথে নিয়ে নিই। এটা হচ্ছে কন্যা, আর 72/34, ছোট করে লিখলাম 34, মৃত পুত্রের কন্যা এটা পেল। আর সহোদর ভাই তো বঞ্চিত, আমি আগেই বলেছি, যেহেতু সন্তান আছে সহোদর ভাই পাবে না। তাহলে আমরা এইভাবে সম্পত্তিটা বন্টন করলাম। এখন সম্পত্তির পরিমাণ যেটা হয়, যদি 30% হয়, 30 কাঠা হয়, 30 বিঘা হয়, 30 একর হয়, যেটাই হোক না কেন, আপনাদের স্থানীয় মাপ
পরিমাপ অনুযায়ী যেটাই হোক না কেন সেটা দিয়ে যদি এটাকে আপনি পূরণ দেন, কাটাকাটি করার পর যে অংশটা থাকবে ওটা হচ্ছে নিট, সে এই অংশটা এত পরিমাণ সম্পত্তি পেয়ে যাবে। তাহলে আমরা এখন প্রমাণের বাকি আছে, দেখি সবগুলো মিলে এক হয় কি না। তাহলে আমরা সবগুলো যোগ করি, যোগ করলে সবগুলা যোগ করে 72 ভাগের 12, তারপরে কত 72 ভাগের 9 যোগ 72-এর 9, তারপরে কত আছে 72-এর 17, 72-এর 17 যোগ তারপর কত আছে 72-এর 34, 72-এর 34। এগুলো সব আমরা যোগ করি, যোগ করলে আমাদের লসাগু অবশ্যই 72 হবে। তাহলে এখানে 12 যোগ 9 যোগ 17 যোগ 34 যদি আমরা যোগ করি, দেখেন সবগুলা যোগ করলে আপনারা যোগ করে দেখবেন এখানে উপরে 72 হয়। 12, 9, 17, 34 যোগ করলে 72, একটু যোগ করে দেখেন। তাহলে 72 72 উপরে নিচে সমান, তাহলে কাটাকাটি দিলে 1, তাহলে প্রমাণিত হলো যে সম্পত্তি সঠিকভাবে বণ্টিত হলো। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আরেকটি নতুন অঙ্ক নিয়ে আমরা হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আইন শিখি হাতে কলমে, আর এটা সার্বিক পরিচালনায় যে সংগঠনটি সেটা হচ্ছে ব্রাইটন ইংলিশ বিডি। ধন্যবাদ সবাইকে।